পৃষ্ঠা 146। কোয়েশ্চেন নাম্বার 163। সামাজিক সংযোগ ও মানসিক সুস্থতার মধ্যে সম্পর্ক কী? ইতিবাচক সামাজিক সংযোগ ব্যক্তিকে মানসিকভাবে সমর্থিত বোধ করায়, যা তার মানসিক সুস্থতা নিশ্চিত করে। 164। আবেগ নিয়ন্ত্রণ মানসিক সুস্থতার জন্য কেন গুরুত্বপূর্ণ? আবেগ নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যক্তি তার আবেগের উপর নিয়ন্ত্রণ বজায় রেখে মানসিক স্থিতিশীলতা বজায় রাখে এবং যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে পারে। 165। সুস্থতার উন্নয়নে ইতিবাচক চিন্তার ভূমিকা কী? ইতিবাচক চিন্তা ব্যক্তির মানসিক চাপ কমায়, আত্মবিশ্বাস বাড়ায় এবং মানসিক স্থিতিশীলতা নিশ্চিত করে। 166। ইউডেমোনিক সুস্থতা কী? ইউডেমোনিক সুস্থতা ব্যক্তির জীবনকে অর্থবহ এবং উদ্দেশ্যপূর্ণ করে তোলে। এটি শুধু সুখ অনুভব নয়, বরং ব্যক্তিগত দক্ষতা, নৈতিক মূল্যবোধ এবং সম্ভাবনা বাস্তবায়নের মাধ্যমে জীবনকে সার্থক করে তোলার প্রক্রিয়া। 167। ইউডেমোনিক সুস্থতার একটি উদাহরণ দাও। কোনো ব্যক্তি যখন নিজের প্রতিভা বিকশিত করে সমাজের কল্যাণে ভূমিকা রাখে, তখন সে ইউডেমোনিক সুস্থতা লাভ করে। 168। হেডোনিক সুস্থতা কী? হেডোনিক সুস্থতা ব্যক্তির আনন্দ, সুখ এবং জীবন উপভোগ করার অনুভূতির সাথে সম্পর্কিত। এটি সুখ, আনন্দ ও সন্তুষ্টির মাধ্যমে জীবনের ইতিবাচক অভিজ্ঞতাকে গুরুত্ব দেয়। 169। হেডোনিক সুস্থতার উদাহরণ দাও। কোনো ব্যক্তি যখন অবসর সময়ে প্রিয় কাজ করে বা বিনোদনমূলক কার্যকলাপে অংশগ্রহণ করে, এখন সে হেডোনিক সুস্থতা অনুভব করে। 170। সামাজিক সুস্থতার উদাহরণ দাও। কোনো ব্যক্তি যখন স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে অংশগ্রহণ করে, অন্যদের সাহায্য করে বা সমাজের কল্যাণে কাজ করে, তখন তার সামাজিক সুস্থতা বৃদ্ধি পায়। 171। মনস্তাত্ত্বিক সুস্থতার তিনটি ধরন লেখো। মনস্তাত্ত্বিক সুস্থতার তিনটি ধরন হল: রোম্যান 1 ইউডেমোনিক সুস্থতা, ব্যক্তিগত বিকাশ ও জীবনের উদ্দেশ্য অনুসন্ধানের উপর গুরুত্ব দেয়। রোম্যান 2 হেডোনিক সুস্থতা, আনন্দ ও জীবন উপভোগের অভিজ্ঞতা কেন্দ্রিক। এবং রোম্যান 3 সামাজিক সুস্থতা, সমাজের সাথে সম্পর্ক এবং সামাজিক দায়িত্ব পালনের উপর নির্ভরশীল। 172 বুদ্ধিভিত্তিক সুস্থতার অন্তর্ভুক্ত বিষয় কী? নতুন জ্ঞান অর্জন, বিশ্লেষণাত্মক চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা বুদ্ধিবৃত্তিক সুস্থতার অন্তর্ভুক্ত। 173 পেশাগত সুস্থতার ব্র্যাকেটে অকুপেশনাল ওয়েলবিইং এর সাথে সম্পর্কিত বিষয় কী? কর্মস্থলে আত্মতৃপ্তি, কর্মসংস্কৃতির সাথে মানিয়ে নেওয়া এবং কাজের প্রতি উৎসাহ ব্যক্তির মানসিক সুস্থতাকে ইতিবাচকভাবে প্রভাবিত করে। 174 আবেগজনিত সুস্থতার সূচক কী? আবেগ নিয়ন্ত্রণ, ইতিবাচক মনোভাব এবং মানসিক চাপ মোকাবিলার দক্ষতা ব্যক্তির আবেগজনিত সুস্থতার সূচক। 175 মাইন্ডফুলনেস বা মননশীলতা কাকে বলে? মাইন্ডফুলনেস হলো একটি মানসিক অবস্থা যেখানে ব্যক্তি তার চিন্তা, অনুভূতি এবং শরীরের প্রতিক্রিয়া সম্পর্কে সম্পূর্ণ সচেতন থাকে। এটি কোনো পরিস্থিতির মূল্যায়ন বা বিচার ছাড়াই বর্তমান মুহূর্তে মনোযোগ কেন্দ্রীভূত রাখার অনুশীলন। 176 মাইন্ডফুলনেসের যে কোনো দুটি নীতি লেখো। মাইন্ডফুলনেসের নীতি হল: রোম্যান 1 বর্তমান মুহূর্তের প্রতি সম্পূর্ণ মনোযোগ দেওয়া, ভবিষ্যৎ বা অতীত নিয়ে চিন্তা না করে বর্তমানে অভিজ্ঞতা উপলব্ধি করা।
রোম্যান 2, নিজের বা অন্যদের প্রতি সহানুভূতিশীল ও সহমর্মী হওয়া, কোনো ধরনের কঠোর বিচার না করা। 177, মনস্তাত্ত্বিক সুস্থতার উন্নয়নে মাইন্ডফুলনেসের দুটি ভূমিকা লেখো। মনস্তাত্ত্বিক সুস্থতার উন্নয়নে মাইন্ডফুলনেসের দুটি ভূমিকা হল: রোম্যান 1, মাইন্ডফুলনেস ব্যক্তির আবেগের তীব্রতা কমিয়ে আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে। রোম্যান 2, নিয়মিত মাইন্ডফুলনেস চর্চার মাধ্যমে মনোযোগের স্থায়িত্ব বৃদ্ধি করা যায় ও স্মৃতিশক্তিকেও উন্নত করা যায়। 178, মাইন্ডফুলনেস চর্চার দুটি উপায় লেখো। মাইন্ডফুলনেস চর্চার দুটি উপায় হল: রোম্যান 1, মাইন্ডফুল ব্রিদিং, গভীর শ্বাস নেওয়া এবং শ্বাস প্রশ্বাসের প্রতিটি পর্যায় সম্পর্কে সচেতন থাকা। বডি স্ক্যান, শরীরের প্রতিটি অংশের সংবেদন সম্পর্কে সচেতন হয়ে ধীরে ধীরে মনোযোগ কেন্দ্রীভূত করা। 179, মেডিটেশন বা ধ্যান কি? মেডিটেশন বা ধ্যান হল মনোযোগ ও আত্মজিজ্ঞাসার মাধ্যমে মনকে প্রশান্ত ও একাগ্র করার একটি প্রক্রিয়া, যা মানসিক, শারীরিক ও আধ্যাত্মিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। এটি চিন্তা, আবেগ ও ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণের মাধ্যমে আত্মোপলব্ধি ও অন্তর্দৃষ্টি জাগিয়ে তোলে। 180, মেডিটেশনের দুটি নীতি লেখো। মেডিটেশন বা ধ্যানের দুটি নীতি হল: রোম্যান 1, একাগ্রতা ও মনোযোগ, একটি নির্দিষ্ট বিষয়, শব্দ বা শ্বাস প্রশ্বাসের প্রতি সম্পূর্ণ মনোযোগ নিবদ্ধ করা যাতে মন বিভ্রান্ত না হয়। রোম্যান 2, আত্মজিজ্ঞাসা ও সচেতনতা, নিজের চিন্তা, আবেগ ও অনুভূতির প্রতি গভীর সচেতনতা গড়ে তোলা এবং বর্তমান মুহূর্তে মনোযোগ স্থাপন করা। পৃষ্ঠা 147। কোশ্চেন নাম্বার 181, মেডিটেশন বা ধ্যানের দুটি উদ্দেশ্য লেখো। মেডিটেশন বা ধ্যানের দুটি উদ্দেশ্য হল: রোম্যান 1, মনোযোগ বৃদ্ধি, ধ্যানের দ্বারা মনোযোগ ও একাগ্রতা বাড়িয়ে মানসিক স্থিরতা অর্জন করা যায়। রোম্যান 2, মানসিক প্রশান্তি, দুশ্চিন্তা, উদ্বেগ ও মানসিক চাপ কমিয়ে ধ্যান ব্যক্তির জীবনে শান্তি বজায় রাখে। 182, মনস্তাত্ত্বিক সুস্থতার উন্নয়নে ধ্যানের দুটি ভূমিকা লেখো। মনস্তাত্ত্বিক সুস্থতার উন্নয়নে ধ্যানের দুটি ভূমিকা হল: রোম্যান 1, আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা বৃদ্ধি করা এবং রোম্যান 2, নেতিবাচক চিন্তা, হতাশা ও মানসিক অবসাদ থেকে মুক্ত হওয়া। 183, ধ্যান চর্চার দুটি উপায় লেখো। ধ্যান চর্চার উপায় হল: রোম্যান 1, শান্ত, নির্জন ও পরিষ্কার পরিবেশ বেছে নিতে হবে যেখানে কোনো ধরনের শব্দ বা ব্যাঘাত থাকবে না। রোম্যান 2, শ্বাস প্রশ্বাসের প্রতি মনোযোগ দিতে হবে, ধীরে ধীরে শ্বাস গ্রহণ করতে হবে এবং ছাড়তে হবে। 184, জীবন দক্ষতা বলতে কি বোঝো? জীবন দক্ষতা বলতে বোঝানো হয় এমন কিছু মৌলিক মানসিক, সামাজিক ও আচরণগত দক্ষতার সমষ্টি যা ব্যক্তিকে দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা ও পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত করে। 185, বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1999 সালে যে 10টি প্রধান জীবন দক্ষতা চিহ্নিত করেছে সেগুলি কি কি? বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1999 সালে যে 10টি প্রধান জীবন দক্ষতা চিহ্নিত করেছে সেগুলি হল: রোম্যান 1, আত্মসচেতনতা, রোম্যান 2, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, রোম্যান 3, সমস্যা সমাধান, রোম্যান 4, সৃজনশীল চিন্তা, রোম্যান 5, সমালোচনামূলক চিন্তাভাবনা, রোম্যান 6, কার্যকর যোগাযোগ, রোম্যান 7, আত্মব্যক্তিক সম্পর্ক, রোম্যান 8, আবেগ নিয়ন্ত্রণ, রোম্যান 9, সমানুভূতি এবং রোম্যান 10, মানসিক চাপ মোকাবিলা। 186,
আত্মসচেতনতা কাকে বলে? আত্মসচেতনতা হলো একজন ব্যক্তির নিজের আবেগ, চিন্তা, অনুভূতি ও আচরণ সম্পর্কে সচেতন থাকার ক্ষমতা। এটি ব্যক্তির নিজেকে বোঝার এবং নিজের আচরণ নিয়ন্ত্রণের সামর্থ্য বাড়ায়। 187। আভ্যন্তরীণ আত্মসচেতনতা বলতে কি বোঝায়? আভ্যন্তরীণ আত্মসচেতনতা হলো নিজের ভেতরের অনুভূতি, চিন্তা, ইচ্ছা ও মূল্যবোধ সম্পর্কে সচেতন থাকা। ব্যক্তি কেন ও কী ভাবছে বা করছে তা বুঝতে এটি সাহায্য করে। 188। বাহ্যিক আত্মসচেতনতা বলতে কি বোঝায়? বাহ্যিক আত্মসচেতনতার ক্ষেত্রে অন্যরা কোনো ব্যক্তিকে কিভাবে দেখছে বা ভাবছে সেই বিষয়টি উপলব্ধি করা যায়। এর ফলে সামাজিক পরিস্থিতিতে ব্যক্তি নিজেকে মানিয়ে নিতে পারে। 189। আত্মসচেতনতা কিভাবে সম্পর্ককে উন্নত করে? আত্মসচেতন ব্যক্তি নিজের বা অন্যের আবেগ বুঝতে পারে, ফলে পারস্পরিক যোগাযোগ উন্নত হয় এবং সম্পর্ক দৃঢ় হয়। 190। আত্মসচেতনতার একটি উপকারিতা লেখো। আত্মসচেতন ব্যক্তি আবেগ নিয়ন্ত্রণে সক্ষম হয়, ফলে হতাশা বা রাগের মতো নেতিবাচক অনুভূতি থেকে নিজেকে রক্ষা করতে পারে। 191। সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বলতে কি বোঝো? সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা হলো এমন একটি মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি বিভিন্ন বিকল্প বিশ্লেষণ করে এটি সর্বোত্তম বিকল্প নির্বাচন করে। এটি ব্যক্তির যুক্তি, চিন্তা, সমস্যা সমাধানের ক্ষমতা ও দায়িত্ববোধের প্রকাশ। সঠিক সিদ্ধান্ত গ্রহণ জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য আনতে সাহায্য করে। 192। একজন শিক্ষার্থীর জীবনে সিদ্ধান্ত গ্রহণের দক্ষতার গুরুত্ব কী? একজন শিক্ষার্থীকে পড়াশোনা, বন্ধু নির্বাচন, ভবিষ্যতের পেশা নির্ধারণ ইত্যাদি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। এই সিদ্ধান্তগুলি ভবিষ্যতের পথ নির্ধারণ করে। সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা থাকলে শিক্ষার্থী ভুল সিদ্ধান্ত এড়িয়ে নিজের লক্ষ্য অনুযায়ী কার্যকর পদক্ষেপ নিতে পারে। 193। সিদ্ধান্ত গ্রহণের সময় কোন কোন বিষয় বিবেচনা করা উচিত? সিদ্ধান্ত গ্রহণের সময় সমস্যা সম্পর্কে সুস্পষ্ট ধারণা, সম্ভাব্য বিকল্প সমূহ, প্রত্যেক বিকল্পের সুফল ও কুফল এবং নিজের ক্ষমতা ও মূল্যবোধ বিবেচনা করা উচিত। এছাড়া দীর্ঘমেয়াদী প্রভাব ও বাস্তবতা যাচাই করাও গুরুত্বপূর্ণ। 194। সিদ্ধান্ত গ্রহণে অনুভূতির ভূমিকা কী? অনুভূতি সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে। কখনো কখনো আবেগজনিত কারণে মানুষ তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। তাই আবেগকে নিয়ন্ত্রণ করে যুক্তি এবং বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত। অনুভূতির সঠিক ব্যবহার সিদ্ধান্তকে মানবিক ও বাস্তব করে তোলে। 195। কিভাবে একজন ব্যক্তি নিজের সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা উন্নত করতে পারে? নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া, বিভিন্ন পরিস্থিতি বিশ্লেষণ করার অভ্যাস গড়ে তোলা, পরামর্শ গ্রহণ ও আত্মবিশ্বাস তৈরি করার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বৃদ্ধি পায়। এছাড়াও সমস্যা সমাধানের কৌশল শেখা এবং বিকল্প চিন্তা করার অভ্যাস গঠন করাও এক্ষেত্রে সহায়ক। পৃষ্ঠা 148। কোয়েশ্চেন নাম্বার 196। সমস্যার সমাধান বলতে কি বোঝায়? সমস্যার সমাধান হলো এমন একটি মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা গোষ্ঠী একটি সমস্যার বিশ্লেষণ করে কার্যকর সমাধান বের করে। এতে পর্যবেক্ষণ, বিশ্লেষণ, চিন্তাভাবনা ও সিদ্ধান্ত গ্রহণ জড়িত থাকে। এটি দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা মোকাবিলায় সহায়ক হয়। 197। সমস্যা সমাধানের ধাপসমূহ কী কী? সমস্যা সমাধানের প্রধান ধাপগুলি হল: রোমান 1 সমস্যার সঠিক চিহ্নিতকরণ,
রোম্যান 2 সম্ভাব্য সমাধানের বিকল্প নির্ধারণ, রোম্যান 3 প্রতিটি বিকল্প বিশ্লেষণ, রোম্যান 4 সেরা বিকল্প নির্বাচন এবং রোম্যান 5 সেই সিদ্ধান্তের বাস্তবায়ন ও মূল্যায়ন। 198 একজন শিক্ষার্থীর জীবনে সমস্যা সমাধানে দক্ষতার গুরুত্ব কী? একজন শিক্ষার্থীর পড়াশোনা, সহপাঠীদের সঙ্গে সম্পর্ক, সময় ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। এই সব সমস্যার যুক্তিপূর্ণ সমাধান ও তার মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস বাড়ায়। সমস্যা সমাধানে দক্ষতা একজন শিক্ষার্থীকে সফলতার পথে নিয়ে যায়। 199 সমস্যা সমাধানে সৃজনশীলতার ভূমিকা কী? সৃজনশীলতা সমস্যার প্রচলিত ধারার বাইরে নতুন উপায় খুঁজে বের করতে সাহায্য করে। এটি সমাধানে অভিনব ও কার্যকর পদ্ধতি ব্যবহার করতে শেখায়। বিশেষ করে জটিল সমস্যা সমাধানে সৃজনশীল চিন্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 200 সমস্যা সমাধানের দক্ষতাকে উন্নত করতে কী করা যায়? নিয়মিত বিশ্লেষণমূলক চিন্তা করা, বাস্তব জীবনের সমস্যার সমাধানে অংশ নেওয়া, দলগত আলোচনায় অংশগ্রহণ করা, বিভিন্ন সমস্যার সমাধান প্রক্রিয়া শেখা ও ধৈর্য ধরে চিন্তা করলেই এই দক্ষতা উন্নত হয়। অভ্যাস ও অনুশীলনের মাধ্যমেই সমস্যা সমাধানের দক্ষতা গড়ে ওঠে। 201 সৃজনশীল চিন্তন বলতে কী বোঝো? সৃজনশীল চিন্তন হল নতুন ও মৌলিক ধারণা তৈরি করার মানসিক প্রক্রিয়া। এটি প্রচলিত চিন্তার বাইরে গিয়ে নতুন সমাধান ও মতামত পদ্ধতি উদ্ভাবন করে। এ ধরনের চিন্তনে কল্পনা, কৌতূহল ও সমস্যা সমাধানের দক্ষতা জড়িত থাকে। 202 সৃজনশীল চিন্তনের প্রধান বৈশিষ্ট্য কী? সৃজনশীল চিন্তার প্রধান বৈশিষ্ট্য হল নতুনত্ব, নমনীয়তা, কল্পনা শক্তি, বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি ও সমস্যা সমাধানের দক্ষতা। সৃজনশীল ব্যক্তি সাধারণ জিনিসেও নতুন কিছু খুঁজে পায় এবং মৌলিক উপায়ে চিন্তা করে। 203 শিক্ষার ক্ষেত্রে সৃজনশীলতা চিন্তনের গুরুত্ব কী? সৃজনশীল চিন্তন শিক্ষার্থীদের নতুনভাবে ভাবতে, সমস্যার অভিনব সমাধান খুঁজতে এবং জ্ঞানকে প্রয়োগ করতে সাহায্য করে। এটি শেখার প্রতি আগ্রহ বাড়ায় এবং আত্মবিশ্বাস গড়ে তোলে। ফলে পাঠ্যক্রমের বাইরে চিন্তা করার ক্ষমতাও বৃদ্ধি পায়। 204 সৃজনশীল চিন্তা উন্নত করতে কি কি উপায় অবলম্বন করা যায়? সৃজনশীল চিন্তা উন্নত করতে মুক্ত আলোচনা, গল্প লেখা, ছবি আঁকা, কল্পনার খেলা, সমস্যা সমাধানের অনুশীলন ইত্যাদি উপায় অবলম্বন করা যায়। পাশাপাশি বিভিন্ন অভিজ্ঞতা অর্জন ও নতুন বিষয় জানার আগ্রহ ও সৃজনশীলতাকে উৎসাহিত করে। 205 সৃজনশীল চিন্তা ও সাধারণ চিন্তার মধ্যে পার্থক্য কী? সাধারণ চিন্তা বাস্তব ও প্রচলিত উপায়ে সমস্যার সমাধান করে, সেখানে সৃজনশীল চিন্তা নতুন ও অপ্রচলিত উপায়ে সমাধানের চেষ্টা করে। সাধারণ চিন্তা নিয়মের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু সৃজনশীল চিন্তা নিয়ম ভেঙে নতুন পথ তৈরি করে। 206 সমালোচনামূলক চিন্তাভাবনা বলতে কী বোঝায়? সমালোচনামূলক চিন্তাভাবনা বলতে এমন এক মানসিক প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে ব্যক্তি যুক্তি বিশ্লেষণ ও বিচারবোধের সাহায্যে কোনো বিষয়ে যথার্থতা যাচাই করে। এটি ব্যক্তি বা শিক্ষার্থীর মধ্যে বস্তুনিষ্ঠ চিন্তা, তথ্য যাচাই এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বৃদ্ধি করে। শিক্ষাক্ষেত্রে এর ব্যবহার শিক্ষার্থীদের কল্পনা শক্তি, সমস্যা সমাধানের ক্ষমতা ও সৃজনশীলতা বাড়াতে সাহায্য করে। 207 সমালোচনামূলক চিন্তাভাবনার প্রধান বৈশিষ্ট্য লেখো। সমালোচনামূলক চিন্তাভাবনার প্রধান বৈশিষ্ট্যগুলি হল: রোম্যান 1 তথ্য বিশ্লেষণ করার ক্ষমতা,
রোম্যান 2 যৌক্তিক ও বস্তুনিষ্ঠ বিচার, রোম্যান 3 বিকল্প দৃষ্টিভঙ্গি গ্রহণের মানসিকতা, রোম্যান 4 সিদ্ধান্ত গ্রহণের যুক্তি নির্ভরতা। 208 শিক্ষাক্ষেত্রে সমালোচনামূলক চিন্তাভাবনার প্রয়োগ লেখো। শিক্ষাক্ষেত্রে সমালোচনামূলক চিন্তাভাবনা শিক্ষার্থীদের পাঠ্য বিষয় বিশ্লেষণ করতে শেখায়। তারা শুধু মুখস্থ না করে বিষয়বস্তুর গভীরে গিয়ে ভাবতে শেখে, সমস্যার যুক্তিসঙ্গত সমাধান খুঁজে বের করতে পারে এবং তথ্যের সত্যতা যাচাই করে নিজস্ব মত গঠন করতে সক্ষম হয়। 209 সমালোচনামূলক চিন্তাভাবনা কিভাবে গণতান্ত্রিক সমাজ গঠনে সহায়ক। গণতান্ত্রিক সমাজে প্রতিটি নাগরিকের সচেতন ও যুক্তিনির্ভর মতামত গুরুত্বপূর্ণ। সমালোচনামূলক চিন্তাভাবনার মাধ্যমে মানুষ তথ্য যাচাই করে মত প্রকাশ করতে পারে, ভুল তথ্যের বিরুদ্ধে প্রশ্ন তোলে এবং ন্যায় ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। এতে গণতন্ত্র আরও সুদৃঢ় হয়। 210 সমালোচনামূলক চিন্তাভাবনার অভাব হলে কি কি সমস্যার সম্মুখীন হওয়া যায়। সমালোচনামূলক চিন্তাভাবনার অভাব হলে ব্যক্তি বিভ্রান্তিকর তথ্যে বিশ্বাস করে ফেলতে পারে, বিচার বিশ্লেষণের অভাবে ভুল সিদ্ধান্ত নেয়, গুজবের দ্বারা প্রভাবিত হয় এবং সমাজে অন্ধ অনুকরণ বা কুসংস্কার ছড়ায়। এতে ব্যক্তি ও সমাজ উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। পৃষ্ঠা 149। কোয়েশ্চেন নাম্বার 211 আন্তঃব্যক্তিক সম্পর্ক বা ইন্টারপার্সোনাল রিলেশনশিপ বলতে কি বোঝায়। আন্তঃব্যক্তিক সম্পর্ক বা ইন্টারপার্সোনাল রিলেশনশিপ বলতে এক ব্যক্তির সাথে অন্য ব্যক্তির সামাজিক ও মানসিক সম্পর্ককে বোঝায়। এটি পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, সহানুভূতি এবং সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠে। ভালো ইন্টারপার্সোনাল রিলেশনশিপ সামাজিক বিকাশ ও মানসিক সুস্থতার জন্য অপরিহার্য। 212 শিক্ষার ক্ষেত্রে ইন্টারপার্সোনাল সম্পর্কের ভূমিকা কী। শিক্ষার ক্ষেত্রে আন্তঃব্যক্তিক সম্পর্ক বা ইন্টারপার্সোনাল রিলেশন শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, শ্রদ্ধা এবং সহযোগিতামূলক পরিবেশ গঠনে সাহায্য করে। এতে শেখার আগ্রহ বাড়ে, দ্বন্দ্ব কমে এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল মনোভাব গড়ে ওঠে। 213 ভালো আন্তঃব্যক্তিক সম্পর্ক বা গুড ইন্টারপার্সোনাল রিলেশন শিক্ষার্থীদের শেখার উপর কী প্রভাব ফেলে। ভালো আন্তঃব্যক্তিক সম্পর্ক শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ায়, দলগত কাজের আগ্রহ তৈরি করে এবং শেখার পরিবেশকে ইতিবাচক করে তোলে। এতে শিক্ষার্থীরা মতামত প্রকাশে সাহসী হয় এবং শেখার প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়। 214 ইন্টারপার্সোনাল সম্পর্কের উন্নয়নের জন্য কি কি গুণাবলী থাকা প্রয়োজন। ইন্টারপার্সোনাল সম্পর্কের উন্নয়নের জন্য প্রয়োজন রোম্যান 1 সক্রিয় শ্রবণক্ষম দক্ষতা, রোম্যান 2 সহানুভূতিশীল মনোভাব, রোম্যান 3 যোগাযোগ দক্ষতা, রোম্যান 4 ধৈর্য ও সহনশীলতা এবং রোম্যান 5 পারস্পরিক শ্রদ্ধা ও আস্থা। 215 ইন্টারপার্সোনাল সম্পর্ক খারাপ হলে শিক্ষার্থীদের মধ্যে কি কি সমস্যা দেখা দিতে পারে। ইন্টারপার্সোনাল সম্পর্ক খারাপ হলে শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে সহযোগিতা করতে চায় না, মনোসংযোগের ব্যাঘাত ঘটে এবং শিক্ষার প্রতি অনীহা দেখা দেয়। দলগত কাজের সময় দ্বন্দ্ব বাড়ে ও শেখার মান কমে যায়। 216 আবেগ নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়। আবেগ নিয়ন্ত্রণ হলো নিজের আবেগ বা অনুভূতিগুলিকে বুঝে সেগুলিকে সঠিকভাবে প্রকাশ ও পরিচালনা করার দক্ষতা। এটি মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে এবং সামাজিক আচরণে ভারসাম্য আনে।
217 আবেগ নিয়ন্ত্রণ শেখার গুরুত্ব কী? আবেগ নিয়ন্ত্রণ শেখার মাধ্যমে ব্যক্তি উত্তেজনা, রাগ বা দুঃখজনক পরিস্থিতিতেও শান্ত থাকতে শেখে। এটি আত্মনিয়ন্ত্রণ, সম্পর্ক ঠিক রাখা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ফলে ব্যক্তিগত ও সামাজিক জীবনে সফলতা আসে। 218 শিক্ষার্থীদের ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণের অভাব হলে কী সমস্যা হতে পারে? শিক্ষার্থীদের মধ্যে আবেগ নিয়ন্ত্রণের অভাব থাকলে তারা সহজেই রেগে যায়, মনোযোগে ঘাটতি ঘটে, বন্ধুদের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয় এবং শেখার পরিবেশে বিঘ্ন ঘটে। এতে তাদের মানসিক বিকাশ ও শিক্ষা জীবনে সমস্যা দেখা দেয়। 219 আবেগ নিয়ন্ত্রণে সহায়ক কিছু উপায় লেখো। আবেগ নিয়ন্ত্রণে সহায়ক কিছু উপায় হলো রোমান 1 গভীর শ্বাস নেওয়া ও ধ্যান চর্চা, রোমান 2 অনুভূতি প্রকাশে ইতিবাচক ভাষা ব্যবহার, রোমান 3 রাগ বা দুঃখে আচমকা প্রতিক্রিয়া না দেখানো, রোমান 4 নিজের আবেগ লেখার মাধ্যমে প্রকাশ করা। 220 আবেগ নিয়ন্ত্রণ ও সামাজিক সম্পর্কের মধ্যে কী সম্পর্ক আছে? আবেগ নিয়ন্ত্রণ ভালো হলে ব্যক্তি অন্যের প্রতি সহানুভূতিশীল হয়, উত্তেজনাকর পরিস্থিতিতেও ভদ্র আচরণ করতে পারে এবং সম্পর্ক টিকিয়ে রাখতে পারে। এটি সামাজিক বন্ধনকে দৃঢ় করে এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ায়। 221 সমানুভূতি বলতে কী বোঝো? সমানুভূতি বলতে অন্যের মানসিক অবস্থা, অনুভূতি, কষ্টকে নিজের মতো করে অনুভব করার মানসিক ক্ষমতাকে বোঝায়। এটি অন্যের দুঃখ কষ্ট বুঝে সহানুভূতির সঙ্গে সাড়া দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মানবিক গুণ। 222 শিক্ষাক্ষেত্রে সমানুভূতির গুরুত্ব কী? শিক্ষাক্ষেত্রে সমানুভূতি শিক্ষার্থীদের মধ্যে সহানুভূতিশীল আচরণ ও পারস্পরিক সহযোগিতা গড়ে তোলে। এতে শ্রেণীকক্ষে ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয় এবং সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে। 223 সমানুভূতি ও সহানুভূতির মধ্যে পার্থক্য কী? সহানুভূতি হলো অন্যের কষ্ট দেখে দুঃখিত হওয়া, কিন্তু সমানুভূতি হলো সেই কষ্টকে নিজের কষ্টের মতো অনুভব করা। সমানুভূতিতে আরও গভীর বোধ থাকে যা ব্যক্তিকে অন্যের অবস্থানে নিজেকে কল্পনা করতে শেখায়। 224 সমানুভূতি কিভাবে শিশুর সামাজিক বিকাশে সহায়তা করে? সমানুভূতি মাধ্যমে শিশু অন্যের অনুভূতি বুঝতে শেখে, সহানুভূতির সঙ্গে আচরণ করে ও সহানুভূতিশীল বন্ধু হয়ে ওঠে। এটি শিশুদের মধ্যে মানবিক গুণাবলী ও ইতিবাচক সামাজিক সম্পর্ক গড়ে তোলে। পৃষ্ঠা 150 কোয়েশ্চেন নাম্বার 225 সমানুভূতি বিকাশের জন্য কি কি উপায় গ্রহণ করা যায়? সমানুভূতি বিকাশের জন্য রোমান 1 গল্প বলা ও নাটকীয় অনুশীলন, রোমান 2 সহানুভূতির উদাহরণ তুলে ধরা, রোমান 3 অন্যের অনুভূতি বুঝে প্রতিক্রিয়া দেওয়া শেখানো, রোমান 4 দলগত কার্যক্রমের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া বাড়ানো যেতে পারে। 226 মানসিক চাপ কী? মানসিক চাপ হলো কোনো মানসিক বা আবেগজনিত চাপ যা ব্যক্তি কোনো চ্যালেঞ্জ, ভয়, কঠিন কাজ বা দুশ্চিন্তার কারণে অনুভব করে। এটি শরীর ও মনের উপর বিরূপ প্রভাব ফেলে এবং স্বাভাবিক চিন্তাভাবনার বিঘ্নিত করে। 227 শিক্ষার্থীদের মধ্যে মানসিক চাপের সাধারণ কারণ কী কী? শিক্ষার্থীদের মধ্যে মানসিক চাপের সাধারণ কারণগুলি হল রোমান 1 পরীক্ষার ভয়, রোমান 2 অভিভাবকের অতিরিক্ত প্রত্যাশা, রোমান 3 পড়াশোনার চাপ, রোমান 4 বন্ধুদের সঙ্গে প্রতিযোগিতা এবং রোমান 5 সময় ব্যবস্থাপনার দুর্বলতা। 228 মানসিক চাপের ফলে ব্যক্তির শরীর ও মনের উপর কী প্রভাব পড়ে? মানসিক চাপের ফলে দুশ্চিন্তা, অনিদ্রা, মনোযোগের অভাব, মাথা ব্যথা, রাগ বা হতাশার মতো সমস্যা দেখা দিতে পারে।
দীর্ঘদিন থাকলে এটি শারীরিক অসুস্থতা যেমন উচ্চ রক্তচাপ বা হজমজনিত সমস্যা ও সৃষ্টি করতে পারে। 229 মানসিক চাপ মোকাবিলার কার্যকর কৌশলগুলি কি? মানসিক চাপ মোকাবিলার কার্যকর কৌশলগুলি হল রোমান 1 সময় ব্যবস্থাপনা, রোমান 2 শারীরিক ব্যায়াম ও ধ্যান, রোমান 3 সমস্যা ভাগ করে নেওয়া, রোমান 4 ইতিবাচক চিন্তাভাবনা চর্চা করা এবং রোমান 5 পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম নিশ্চিত করা। 230 শিক্ষকেরা কিভাবে শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারেন? শিক্ষকেরা শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ, প্রয়োজনীয় পরামর্শ, উদ্বুদ্ধকরণ ও মানসিক চাপ চিহ্নিত করে তা মোকাবিলার উপায় শেখানোর মাধ্যমে তাদের সাহায্য করতে পারেন। শিক্ষার পরিবেশকে চাপমুক্ত করার ও এক্ষেত্রে জরুরি ভূমিকা পালন করে।